বন্ধুরা সবাইকে স্বাগতম আমাদের আজকের 10 মিনিট স্কুলের লাইভ ক্লাসে। রেডি? তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আজ আমরা ইলেকট্রনিক্স নিয়ে কথা বলবো। আমাদের আজকের ক্লাসে আমরা ইলেকট্রনিক্সের নানা বিষয় যেমন সেমিকন্ডাক্টর, ডায়োড, ট্রানজিস্টর এই জিনিসগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি। তোমরা যারা যারা এই লাইভ ক্লাসে এখন অংশ নিচ্ছ সবাই যার যার কলেজের নামটা কমেন্টে লিখে ফেলো এবং বন্ধুদেরকে কমেন্টে ট্যাগ করে ফেলো যাতে সবাই তোমাদের সাথে এই ক্লাসটাতে জয়েন করতে পারে। তাহলে এক্ষুনি শুরু হতে যাচ্ছে ইলেকট্রনিক্সের উপরে আমাদের লাইভ ক্লাস। আজ আমরা বেশ কিছু সেমিকন্ডাক্টর নিয়ে মজার জিনিস জানতে চাচ্ছি। দেখো, আমরা প্রথমেই কন্ডাক্টর, ইনসুলেটর এবং সেমিকন্ডাক্টর এই তিনের পার্থক্যটা একটু ভালো করে বুঝে নেই। তাহলে আমাদের কাছে পরিষ্কার হবে কেন আমরা সেমিকন্ডাক্টর জিনিসটা ব্যবহার করতে চাই। কি কি হতে পারে? ইনসুলেটর হচ্ছে অন্তরক। ধরা যাক আমরা এক টুকরা কাঠ এর কথা চিন্তা করছি। এক টুকরা কাঠ, আমরা যদি এক টুকরা কাঠের দুই প্রান্তে ব্যাটারি দিয়ে ভোল্টেজ দেই তাহলে দেখা যাবে কাঠের ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে না। এই কাঠের ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে না কেন? কারণ এই কাঠের ভেতর দিয়ে কারেন্ট যাওয়ার জন্য যে পরিমাণ ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন থাকা প্রয়োজন তা এর মধ্যে নেই। যদি আমি কাঠের ইলেকট্রনকে মুক্ত করতে চাই, আমি যদি কন্ডাকশন ব্যান্ডে নিয়ে আসতে চাই, আমাকে অনেক বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি একটি গ্রাফ আঁকার চেষ্টা করছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো এবং বোঝার চেষ্টা করো। এখানে আমি এই ওয়াই অ্যাক্সিস বরাবর নিচ্ছি এনার্জি, ইলেকট্রনের এনার্জি। ধরা যাক আমরা মেগা ইলেকট্রন ভোল্টে নিচ্ছি, আমরা ইলেকট্রন ভোল্টে নিচ্ছি এনার্জির পরিমাণ। তাহলে কাঠের একেবারে বাইরের স্তরে ইলেকট্রনগুলো যখন থাকে তখন ইলেকট্রনের শক্তি ধরা যাক এতটুকুর মধ্যে। তাহলে এই যে ব্যান্ড দেখতে পাচ্ছি আমরা একটি, এটাকে আমরা বলবো যোজনী ব্যান্ড। এটাকে আমরা বলবো যোজনী ব্যান্ড। এটাকে আমরা বলবো যোজনী ব্যান্ড। তাহলে ইলেকট্রনের এই অংশ থেকে এই অংশ পর্যন্ত যত এনার্জি থাকবে, এতটুকুর মধ্যে এনার্জি থাকলে আমরা ইলেকট্রনটাকে বলবো যোজনী ব্যান্ডে অবস্থিত। এরপর আমরা চাইলে ইলেকট্রনকে আরেকটু বেশি এনার্জি দিয়ে পরিবহন ব্যান্ডে উন্নীত করতে পারি। এরকম করে আমরা ইলেকট্রনকে আরেকটু বেশি এনার্জি দিয়ে পরিবহন ব্যান্ডে উন্নীত করতে পারি। এই ব্যান্ডটা হচ্ছে আমাদের পরিবহন পরিবহন ব্যান্ড। পরিবহন ব্যান্ড। তো যারা অন্তরক বা ইনসুলেটর, এই অন্তরক বা ইনসুলেটরের যোজনী ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে একটি বড়সড় গ্যাপ থাকে। যোজনী ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে একটি বড়সড় গ্যাপ থাকে। এই গ্যাপটিকে বলা হয় ব্যান্ড গ্যাপ। ব্যান্ড গ্যাপ। এই ব্যান্ড গ্যাপ অন্তরকের বেলায় বেশ বড় থাকায় ইলেকট্রন সহজে যোজনী ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে উঠতে পারে না। যেহেতু ইলেকট্রন যোজনী ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে উঠতে পারে না, তাই বিদ্যুৎ পরিবহন করতে পারে না। এজন্য অন্তরকে সাধারণত আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করলে তার ভিতর দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হতে দেখি না। কিন্তু অন্তরক কি কখনোই বিদ্যুৎ পরিবহন করবে না? অন্তরক কখনোই বিদ্যুৎ পরিবহন করবে না? অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ, অন্তরক বিদ্যুৎ পরিবহন করবে যখন আমরা এতটাই বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করব যাতে এই ব্যান্ড গ্যাপ পার হয়ে ইলেকট্রন যোজনী ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে উঠে পড়তে পারে। ওই ভোল্টেজটাকে আমরা বলবো এই অপরিবাহী পদার্থের জন্য বা অন্তরক পদার্থের জন্য ব্রেকডাউন ভোল্টেজ। এই ব্রেকডাউন ভোল্টেজের মান একেবারে পাতলা অন্তরক থেকে শুরু করে মোটা অন্তরকের জন্য কয়েকশো ভোল্ট থেকে কয়েক হাজার কিংবা কয়েক লক্ষ ভোল্ট পর্যন্ত হতে পারে। তাহলে এত বেশি ভোল্টেজ দিলে এই অন্তরকে ইলেকট্রন যোজনী ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে উন্নীত হবে এবং তড়িৎ পরিবহন করতে পারবে। এখন আমরা অন্য আরেকটি কাগজে ইনসুলেটরের পর সেমিকন্ডাক্টর এবং কন্ডাক্টর নিয়ে আলোচনা করব। তাহলে ধরা যাক আমরা এখন একটি কন্ডাক্টরের কথা আলোচনা করছি। আমরা একটি কন্ডাক্টরের কথা আলোচনা করছি। আমাদের আজকের ক্লাস ইলেকট্রনিক্সের উপর।
ধরো এবার আমরা কন্ডাক্টর নিয়ে আলোচনা করছি। কন্ডাক্টর, এই কন্ডাক্টরে কেমন থাকে? এই কন্ডাক্টরে একই রকম করে আমরা সেম গ্রাফটা আঁকতে পারি। কন্ডাক্টরে এটা যদি হয় আমাদের যোজনী ব্যান্ড, তাহলে এই হচ্ছে আমাদের কন্ডাক্টরের যোজনী ব্যান্ড। এবং আমরা যদি এই কন্ডাক্টরের পরিবহন ব্যান্ড আঁকি, এখন দেখা যাবে কন্ডাক্টরের পরিবহন ব্যান্ড এবং যোজনী ব্যান্ড একটা জায়গায় ওভারল্যাপ করে, অর্থাৎ একটা কমন অংশ থাকে তাদের মধ্যে। তাহলে এটা হচ্ছে কন্ডাক্টরের জন্য পরিবহন ব্যান্ড। তাহলে দেখা যাচ্ছে এই অংশটুকুতে যোজনী ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড ওভারল্যাপ করে। তার মানে হচ্ছে এই অংশে ইলেকট্রন থাকা মানে হচ্ছে সে একই সাথে যোজনী ব্যান্ডেও আছে এবং পরিবহন ব্যান্ডেও আছে। তাই কন্ডাক্টর বা পরিবাহক যারা, তারা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায় পরিবহন করতে পারে। এদেরকে একটু ভোল্টেজ দিলেই তাদের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। এখন এরপরে আমরা যাচ্ছি আরেকটি কাগজ নিয়ে, আমরা সেমিকন্ডাক্টরে যেটা হয়, সেমিকন্ডাক্টরে এই পরিবহন ব্যান্ড এবং যোজনী ব্যান্ডের মধ্যে গ্যাপটা বেশ কম থাকে। এটা যদি হয় আমাদের যোজনী ব্যান্ড, তাহলে পরিবহন ব্যান্ডের সাথে এর তফাৎটা থাকে 1.1 ইলেকট্রন ভোল্টের মতো। এটা হচ্ছে আমাদের পরিবহন ব্যান্ড। তাহলে পরিবহন ব্যান্ডের সাথে পার্থক্যটা 1.1 ইলেকট্রন ভোল্টের মতো হয়। তাহলে সেমিকন্ডাক্টরগুলো নিম্ন তাপমাত্রায় অন্তরকের মতো আচরণ করে, কারণ এখান থেকে ইলেকট্রন এই পর্যন্ত উঠতে পারে না। 1.1 ইলেকট্রন ভোল্ট গ্যাপ পার করে ইলেকট্রনটা উপরে উঠতে পারে না। যদি উঠতে পারতো তাহলে পরিবহন করতে পারত। কক্ষ তাপমাত্রায় সেমিকন্ডাক্টরে কিছু ইলেকট্রন এই যোজনী ব্যান্ড থেকে এই 1.1 ইলেকট্রন ভোল্ট গ্যাপ পার হয়ে পরিবহন ব্যান্ডে উঠে যেতে পারে, তখন কিছুটা হলেও পরিবহন করতে পারে। সেমিকন্ডাক্টরের পরিবাহিতা কন্ডাক্টর বা পরিবাহকের চেয়ে কম, কিন্তু অন্তরক বা ইনসুলেটর সেমিকন্ডাক্টরের পরিবাহিতা অন্তরকের চেয়ে বেশি, কিন্তু পরিবাহী পদার্থের চেয়ে কম। তাহলে সেমিকন্ডাক্টর আমরা ব্যবহার করব কন্ট্রোল করার জন্য, সেই তড়িৎ প্রবাহটাকে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করার জন্য। তাহলে এখন আমি সেমিকন্ডাক্টর নিয়ে আলাদা করে কিছু কথা বলবো। দেখো পিওর সিলিকন কিরকম আচরণ করবে। সিলিকনের যোজনী হচ্ছে 4, তার মানে হচ্ছে সিলিকন তার চারপাশে 4টা বন্ধন তৈরি করতে পারে। তাহলে এভাবে সিলিকন কেলাসে একটা সিলিকন তার চারপাশে আরো 4টা সিলিকনের সাথে বন্ধন তৈরি করে রাখে। তাহলে এইরকম করে 4টা বন্ধন তৈরি করার ফলে সিলিকনের বাইরের শেলের কোনো ইলেকট্রন আর ফ্রি থাকে না বা বন্ড বিহীন থাকে না। যেমন এখানে আমরা একটি সিলিকনকে দেখতে পাচ্ছি, সে তার চারপাশে আরো 4টা সিলিকনের সাথে 4টা সমযোজী বন্ধন তৈরি করে রেখেছে। এখানে প্রত্যেকটা সমযোজী বন্ধনে আসলে 2টি করে ইলেকট্রন থাকে, যা দুই পাশের 2টি সিলিকন থেকে আসে এবং এরা শেয়ার করে এই বন্ধনটি তৈরি করে। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে প্রত্যেকটি বন্ডে 2টি করে ইলেকট্রন। এখন কক্ষ তাপমাত্রায় কিছু কিছু বন্ধন ভেঙে যায়। বন্ধন ভেঙে গেলে সেখান থেকে আমরা 2টি ইলেকট্রন পাই। ধরা যাক একটি ইলেকট্রন এখানে চলে আসলো, তাহলে এই সিলিকন থেকে ইলেকট্রন একটি কমে গেল। যদি কমে যায় তাহলে এই সিলিকনটি হয়ে যাবে পজিটিভ, আর যেখানে চলে যাবে সেই সিলিকনটি হয়ে যাবে নেগেটিভ। তাহলে এটাকে আমরা বলবো একটি ইলেকট্রন এবং এটাকে আমরা বলবো একটি হোল। এভাবে পিওর সিলিকনে অল্প পরিমাণে ইলেকট্রন এবং হোল তৈরি হয়। যেহেতু অল্প পরিমাণে তৈরি হয়, তাই সিলিকন খুব ভালো কন্ডাক্টর হিসেবে কাজ করে না। এর পরিবাহিতা বাড়ানোর জন্য এতে ডোপিং করতে হয় বা নিয়ন্ত্রিতভাবে ভেজাল মিশ্রিত করতে হয়। তখন সিলিকনের কন্ডাক্টিভিটি বা পরিবাহিতা অনেক বাড়ে এবং আমরা প্রবাহটাকে কন্ট্রোল করতে পারি। তাহলে এরপর আমরা সেই ডোপিং নিয়ে কথা বলবো। আমরা এখন এন টাইপ সিলিকন তৈরি করতে যাচ্ছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে সিলিকন তার চারপাশে 4টা আলাদা বন্ধন তৈরি করতে পারে। তাহলে ধরা যাক আমরা মাঝের সিলিকনটাকে উঠিয়ে ফেলে সেখানে একটি ফসফরাস দিয়ে রিপ্লেস করে দিলাম। যদি ফসফরাস দিয়ে রিপ্লেস করে দেই তাহলে সুবিধাটা হচ্ছে সিলিকনের যোজনী 4,
সিলিকনের যোজনী 4, কিন্তু ফসফরাসের যোজনী হচ্ছে 5। তাহলে এবার যেটা হবে সেটা হচ্ছে এই ফসফরাস আশেপাশে 4টা সিলিকনের সাথে বন্ধন তৈরি করার পরেও ফসফরাসের একটা ইলেকট্রন বাড়তি থেকে যাবে। যেহেতু একটা ইলেকট্রন বাড়তি থেকে যাবে, তাই এই ইলেকট্রনটাকে চাইলে সহজেই অল্প কিছু এনার্জি দিয়ে বাইরে বের করে নিয়ে আসা যাবে। কারণ সিলিকন নিজেদের মধ্যে বন্ধন তৈরি করার সময় যে ইলেকট্রনগুলো ব্যবহার করছে এবং ফসফরাস সিলিকনের সাথে বন্ধন তৈরি করার সময় যে ইলেকট্রনগুলো ব্যবহার করছে, তারা বন্ধনে আবদ্ধ থাকায় তারা সহজে এখান থেকে বের হবে না বা নির্গত হবে না। কিন্তু এই ইলেকট্রনটিকে যে দেখতে পাচ্ছ, এই ইলেকট্রনটি কোনো বন্ড বা বন্ধনের ভেতরে নেই বলে ওকে খুব সহজে বের করে নিয়ে আসা যায়। এই ইলেকট্রনটি যখন বের হয়ে চলে আসবে, তখন ফসফরাসটি হয়ে যাবে পজিটিভ এবং এই সিলিকনটি হয়ে যাবে নেগেটিভ। তাহলে এই অংশটা একটু ভালো করে খেয়াল করো। যখন ফসফরাস থেকে ইলেকট্রন চলে যায় তখন ফসফরাস পজিটিভ হয়ে যায় এবং এই পজিটিভ ফসফরাসটি আর নড়াচড়া করবে না। কেন করবে না? তার কারণ হচ্ছে এই পজিটিভ ফসফরাস চারপাশে 4টি বন্ধন দিয়ে আটকানো। তাহলে যেহেতু পজিটিভ চার্জ এখানে নড়াচড়া করতে পারছে, তাই আমরা এই পজিটিভ চার্জটিকে বলবো মাইনর চার্জ ক্যারিয়ার বা লঘিষ্ঠ আধান বাহক। তাহলে এই ফসফরাসটাকে আমরা এখন বলবো মাইনর চার্জ ক্যারিয়ার বা লঘিষ্ঠ আধান বাহক, মাইনর চার্জ ক্যারিয়ার। এবং এই যে ইলেকট্রনটিকে দেখতে পাচ্ছি আমি, এই ইলেকট্রনটি কিন্তু নিজের ইচ্ছে মতো নড়াচড়া করতে পারবে এবং এই ইলেকট্রনটির মোবিলিটি বেশি বলবো আমরা, অর্থাৎ নড়াচড়া করার ক্ষমতা বেশি। তাহলে এই ইলেকট্রনটাকে আমরা বলবো মেজর চার্জ ক্যারিয়ার, মেজর চার্জ ক্যারিয়ার, মেজর চার্জ ক্যারিয়ার, এরকম। তাহলে যেহেতু এই সেমিকন্ডাক্টরে এখন মেজর চার্জ ক্যারিয়ার হচ্ছে নেগেটিভ এবং মাইনর চার্জ ক্যারিয়ার হচ্ছে পজিটিভ, তাই মেজর চার্জের নাম অনুসারে এটাকে বলা হয় এন টাইপ বা নেগেটিভ টাইপ। এই সেমিকন্ডাক্টরকে বলা হয় এন টাইপ বা নেগেটিভ টাইপ। তাহলে একটু খেয়াল করে দেখো, এই সেমিকন্ডাক্টরটি কিন্তু নেগেটিভলি চার্জড না বা ঋণাত্মক আধানে আহিত না। এই সেমিকন্ডাক্টরটি এখনো নিউট্রাল, কারণ যতগুলো নেগেটিভ চার্জ ক্যারিয়ার ঠিক ততগুলোই পজিটিভ চার্জ ক্যারিয়ার। তাই মোটের উপর এই সেমিকন্ডাক্টরটি কিন্তু পজিটিভলি চার্জড না, নেগেটিভলি চার্জড না। বুঝতে পেরেছো? তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে সিলিকনের যোজনী 4 ছিল বলে আমরা এন টাইপ তৈরি করার জন্য পঞ্চযোজী মৌল ব্যবহার করলাম। আমরা যদি অন্য সেমিকন্ডাক্টর ইউজ করতাম, যেমন জার্মেনিয়াম ইউজ করতে পারি আমরা, কিংবা অন্য কিছু ইউজ করতে পারি, তখন তার যোজনীর চেয়ে 1 যোজনী বেশি এমন মৌল দিয়ে ডোপিং করলে এন টাইপ হবে এবং 1 যোজনী কম এমন মৌল দিয়ে ডোপিং করলে পি টাইপ তৈরি হবে। এখন আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে তৈরি হয় সেটা দেখতে যাচ্ছি। তার আগে একটু মনে করিয়ে দেই, এন টাইপ সেমিকন্ডাক্টরে মেজর চার্জ ক্যারিয়ার বা গরিষ্ঠ আধান বাহক হচ্ছে নেগেটিভ এবং মাইনর চার্জ ক্যারিয়ার বা লঘিষ্ঠ আধান বাহক পজিটিভ। এবং আরো একটু মনে করিয়ে দেই, মেজর চার্জ ক্যারিয়ার নড়াচড়া করতে পারে, মাইনর চার্জ ক্যারিয়ার আসলে অতটা নড়াচড়া করতে পারে না। তাহলে এবার আমরা পি টাইপে চলে যাচ্ছি। তাহলে দেখো, আমরা সিলিকনকে এবার ডোপিং করব অন্য কোনো মৌল দিয়ে। সিলিকনের যোজনী 4, তাই সিলিকন থেকে আমরা যদি পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করতে চাই, তাহলে আমরা সিলিকনের থেকে 1 যোজনী কম এমন মৌল দিয়ে ডোপিং করব, যেমন অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3। তোমরা কমেন্টে আমাকে অন্য একটি মৌলের নাম লিখো যার যোজনী 3। আমি অলরেডি দেখতে পাচ্ছি নাইম হাসান তুমি লিখে ফেলেছো অ্যালুমিনিয়াম, বোরন ইত্যাদি। হ্যাঁ, বোরন দিলেও হবে, অ্যালুমিনিয়াম দিলেও হবে। আমরা আপাতত অ্যালুমিনিয়াম দিয়ে হিসেব করি। বন্ধন তৈরি করতে চাইবে, কিন্তু অ্যালুমিনিয়ামের যোজনী অ্যালুমিনিয়াম বন্ধন তৈরি করতে পারবে 3টা। তাহলে এখানে সিলিকন একটি ইলেকট্রন নিয়ে রেডি থাকার পরেও বন্ধন তৈরি করতে পারবে না, কারণ অ্যালুমিনিয়ামের আরেকটি ইলেকট্রন নেই। তাহলে অ্যালুমিনিয়ামের যেখানে ইলেকট্রন নেই, অর্থাৎ ইলেকট্রন ঘাটতি, এটাকে আমরা বলবো একটি হোল। তাহলে এই হচ্ছে আমাদের একটি হোল। তাহলে অ্যালুমিনিয়াম পারল না।
এখন কি হবে যদি যে কোনো এক জায়গার একটি বন্ধন ভেঙে যায়? বন্ধন ভেঙে এখান থেকে একটি ইলেকট্রন এখানে চলে আসবে। যদি ইলেকট্রন চলে আসে তখন এটা নেগেটিভ হয়ে যাবে এবং এই অ্যালুমিনিয়ামটি এখানে একটি বন্ড তৈরি করতে পারবে। তখন অ্যালুমিনিয়ামটি নেগেটিভ হয়ে কিন্তু বসে থাকবে, অ্যালুমিনিয়ামটি আর নড়াচড়া করতে পারবে না, কারণ এই ইলেকট্রনটি পেয়ে অ্যালুমিনিয়াম 4টি বন্ধন তৈরি করতে পারলো। তাহলে এই নেগেটিভ ইলেকট্রনটি এক জায়গায় বসে থাকবে। যেহেতু নেগেটিভ অ্যালুমিনিয়ামটি এক জায়গায় বসে থাকবে, তাই অ্যালুমিনিয়াম বা নেগেটিভ হচ্ছে এবার মাইনর চার্জ ক্যারিয়ার। এবার যেখান থেকে ইলেকট্রন চলে গেল, অর্থাৎ এখান থেকে ইলেকট্রন চলে গেল, এই সিলিকনটি হয়ে যাবে পজিটিভ। এই পজিটিভ চার্জকে আমি এক একবার এক এক জায়গায় দেখতে পাবো। এই পজিটিভ চার্জকে আমি এক একবার এক এক জায়গায় দেখতে পাবো। কিভাবে? ধরা যাক এই বন্ডটি ভেঙে গেল, তাহলে এই বন্ডটি ভেঙে একটি ইলেকট্রন যদি এখানে চলে আসে, তাহলে এই পজিটিভ চার্জটি আর থাকবে না, আগের মতো সিলিকন হয়ে যাবে, কিন্তু এখানে একটি পজিটিভ চার্জ তৈরি হবে, অর্থাৎ যেখান থেকে ইলেকট্রন চলে যাচ্ছে। তাহলে এক একবার পজিটিভ চার্জকে আমি এক এক জায়গায় দেখতে পাচ্ছি, তাই পজিটিভ চার্জ হচ্ছে এবার মেজর চার্জ ক্যারিয়ার। পজিটিভ চার্জ পজিটিভ, তাই আমরা ওকে বলবো পজিটিভ টাইপ বা পি টাইপ সেমিকন্ডাক্টর। এভাবে পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা যায়। তাহলে সিলিকনের যোজনী ছিল 4 এবং অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, তাই এক যোজনী কম মৌল দিয়ে ডোপিং করলে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর বা পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর পেতে পারি। তাহলে একটু খেয়াল করো, আমরা যদি এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করতে চাই তাহলে আমরা ফসফরাস ব্যবহার করেছি এবং পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করতে গিয়ে অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি। এখন তোমরা যারা ক্লাস করছো তাদের প্রতি আমার একটি পজিটিভলি চার্জড নাকি নিউট্রাল, এই উত্তরটা আমাকে দাও। এই পি টাইপ সেমিকন্ডাক্টর পজিটিভলি চার্জড নাকি নিউট্রাল, এই উত্তরটা আমাকে দাও। যদি নিউট্রাল হয় তাহলে কমেন্টে লিখো নিউট্রাল, আর যদি পজিটিভ হয় তাহলে কমেন্টে লিখো পজিটিভ। এবারে আমি উত্তরটি বলে দেই, পি টাইপ সেমিকন্ডাক্টর আসলে নিউট্রাল, পি টাইপ সেমিকন্ডাক্টর আসলে পজিটিভলি চার্জড না। কারণ হচ্ছে এখানে যে কয়টি হোল তৈরি হয় ঠিক সে কয়টি নেগেটিভ চার্জ তৈরি হয়। অ্যালুমিনিয়ামগুলো নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জগুলো অর্থাৎ হোলগুলো ঘুরে ফিরে বেড়াতে থাকে, তাই যতগুলো পজিটিভ ততগুলো নেগেটিভ, তাই নিউট্রাল। আমি অলরেডি দেখতে পাচ্ছি হাবিবুর রহমান, আয়েশা তোমরা লিখেছো যে এই সেমিকন্ডাক্টরটি নিউট্রাল হবে। যারা যারা নিউট্রাল অ্যান্সার দিতে পেরেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ডায়োড কিভাবে কাজ করে তা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। করে তা দেখতে যাচ্ছি। আমরা এখানে একটি সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি ডায়োড এঁকে নেই। এটা হচ্ছে আমাদের পিএন জাংশন ডায়োড, এদিকে পি এদিকে এন। তাহলে আমি নীল কালি দিয়ে পি টাইপের মধ্যে হোলগুলো এঁকে নিচ্ছি। এগুলো হচ্ছে হোল এবং এটা মাঝখানে বর্ডার, এবং এই পাশে থাকবে হচ্ছে আমার এন টাইপের ইলেকট্রনগুলো। এই অংশটা একটু খেয়াল করো কিভাবে পিএন জাংশন ডায়োড কাজ করে। যখন তুমি এভাবে একটি ডায়োড তৈরি করবে যার এক প্রান্তে পি অন্য প্রান্তে এন, তখন এই জাংশনের কাছে এই ইলেকট্রনগুলো এই হোলের প্রতি আকৃষ্ট হবে। এখানে আমি নেগেটিভ চিহ্ন দিয়ে নেগেটিভ চার্জ বুঝাচ্ছি না, এই নেগেটিভ চিহ্ন দিয়ে বুঝাচ্ছি ফসফরাস বা ডোনার অ্যাটম, ফসফরাস বা ডোনার অ্যাটম। এবং এই গোল চিহ্নগুলো দিয়ে আমি বুঝাচ্ছি অ্যাকসেপ্টর অ্যাটম বা গ্রহীতা পরমাণু। ডোনার অ্যাটম বুঝাচ্ছি অর্থাৎ দাতা পরমাণু, ওরা ইলেকট্রন দিবে, এবং এই গোল চিহ্নগুলো দিয়ে বুঝাচ্ছি অ্যাকসেপ্টর অ্যাটম বা হোল। তুমি বলতে পারো হোল, আর এখানে বলতে পারো ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রনগুলো যখন দেখবে তার সামনেই কিছু হোল অবস্থিত, তখন ইলেকট্রনগুলো জাম্প করে এই হোলে এসে পড়বে
এই ইলেকট্রনগুলো জাম্প করে হোলে এসে পড়বে। তাহলে কি হবে দেখো, এই ইলেকট্রনটা যখন হোলে এসে পড়বে, হোলে কে ছিল? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের গায়ে যখন ইলেকট্রন এসে পড়বে, অ্যালুমিনিয়ামটা নেগেটিভ হয়ে যাবে। সেমিকন্ডাক্টরে নেগেটিভ চার্জগুলো হচ্ছে মাইনর। পি টাইপ সেমিকন্ডাক্টরে নেগেটিভ চার্জগুলো মাইনর, এবং এখান থেকে যখন ইলেকট্রন চলে যাবে, এই নেগেটিভ অংশগুলো এগুলো হয়ে যাবে পজিটিভ, কারণ ইলেকট্রন চলে গেল, তাহলে ফসফরাসগুলো সব পজিটিভ হয়ে যাবে। এবং মনে করে দেখো, এন টাইপ সেমিকন্ডাক্টরে পজিটিভ চার্জগুলো ছিল মাইনর। তাহলে এখানে এই অংশটুকুর মধ্যে, এই লাল বর্ডার দেয়া অংশটুকুর মধ্যে কোনো মেজর চার্জ অবশিষ্ট নেই, এগুলো সবই মাইনর চার্জ। তাহলে এই মাইনর চার্জ বিশিষ্ট অংশকে বলা হয় নিঃশেষিত স্তর। নিঃশেষিত স্তর, নিঃশেষিত স্তর। তাহলে এই বর্ডার দেওয়া অংশটুকু হচ্ছে নিঃশেষিত স্তর। এভাবে একটি ডায়োড তৈরি করে ফেলার সাথে সাথে এখানে একটি নিঃশেষিত স্তর বা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়ে যায়। এই ডিপ্লেশন লেয়ারে কি হয়? শুধু মাইনর চার্জ থাকে, কোনো মেজর চার্জ থাকে না। তাহলে এবার আমরা এই পিএন জাংশন ডায়োডকে ব্যাটারির সাথে কানেক্ট করব। ব্যাটারির সাথে কানেক্ট করে দেখব কি হয়। আমরা এখন পিএন জাংশন ডায়োডকে ব্যাটারির সাথে ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করতে যাচ্ছি। পিএন, তাহলে এখানে পজিটিভ এবং এখানে নেগেটিভ, এইভাবে দিলে এটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসে কি হয়? ফরওয়ার্ড বায়াসে দেখো, পিতে ছিল কতগুলো হোল এইরকম করে, এবং এনতে ছিল কতগুলো ইলেকট্রন, এবং এখানে ছিল একটি ডিপ্লেশন লেয়ার বা নিঃশেষিত স্তর, যেখানে কিছু মাইনর চার্জ থাকতো। তাহলে এইভাবে কানেক্ট করার পর দেখো কি হয়। এখানে কানেক্ট করার পর এই ব্যাটারির পজিটিভ প্রান্ত কি করবে? ব্যাটারির পজিটিভ প্রান্ত এই ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেবে। এই ইলেকট্রনগুলোকে ব্যাটারির পজিটিভ প্রান্ত নিজের দিকে টেনে নিতে থাকবে। যদি নিজের দিকে টেনে নিতে থাকে, তাহলে এই ইলেকট্রনগুলো চলে যাবে। চলে গেলে এগুলো আগের মতো হোল হয়ে যাবে। আর ব্যাটারির নেগেটিভ প্রান্ত ইলেকট্রন সাপ্লাই দিবে। ব্যাটারির নেগেটিভ প্রান্ত যদি ইলেকট্রন সাপ্লাই দেয়, তাহলে এই পজিটিভগুলোকে সে আবার আগের মতো নেগেটিভ বানিয়ে ফেলবে। তাহলে নিঃশেষিত স্তর বা ডিপ্লেশন লেয়ারটি আর থাকলো না। যদি ডিপ্লেশন লেয়ারটি বা নিঃশেষিত স্তরটি না থাকে, তাহলে এই ইলেকট্রনগুলো আবার এদিকে জাম্প করতে পারবে। যেহেতু ইলেকট্রন এদিকে জাম্প করতে পারবে, যেহেতু নিঃশেষিত স্তর বা ডিপ্লেশন লেয়ার নেই, তাই ইলেকট্রন সহজেই জাম্প করতে পারবে। আর ইলেকট্রন এদিকে জাম্প করা মানে এদিক থেকে এদিকে এবং ফরওয়ার্ড বায়াসে কারেন্ট চলতে পারে। এবার আমরা ব্যাটারিটাকে উল্টো করে কানেক্ট করব। ব্যাটারিটাকে যদি আমরা উল্টো করে কানেক্ট করি, তখন সেটা হয়ে যাবে রিভার্স বায়াস। তাহলে আমরা এখন রিভার্স বায়াস দেখতে যাচ্ছি। রিভার্স বায়াসে যেটা হয় সেটা হচ্ছে, পি এর সাথে তখন কানেক্টেড থাকবে ব্যাটারির নেগেটিভ প্রান্ত, এরকম উল্টো করে থাকবে। তাহলে এটাকে আমরা বলবো রিভার্স বায়াস। রিভার্স বায়াসে যেটা হয় সেটাতে হচ্ছে, এখানে যে ডিপ্লেশন লেয়ার ছিল সেই ডিপ্লেশন লেয়ারটা আরো চওড়া হয়ে যায়। দেখো, এখানে কিছু মাইনর নেগেটিভ চার্জ ছিল, এখানে কিছু মাইনর পজিটিভ চার্জ ছিল। তাহলে ব্যাটারির বৈশিষ্ট্য কি? ব্যাটারির পজিটিভ প্রান্তের বৈশিষ্ট্য হচ্ছে ইলেকট্রন নিয়ে আসা, ইলেকট্রনকে অ্যাবজর্ব করে ফেলা। তাহলে যদি ইলেকট্রনকেও অ্যাবজর্ব করে ফেলে, তাহলে এখান থেকে ইলেকট্রন নিয়ে গেলে এই অংশগুলো হয়ে যাবে পজিটিভ। তাহলে ডিপ্লেশন লেয়ার আরো চওড়া হয়ে গেল। আর ব্যাটারির নেগেটিভ প্রান্তের বৈশিষ্ট্য হচ্ছে ইলেকট্রন সাপ্লাই দেয়া। যদি সাপ্লাই দেয়া হয় ইলেকট্রন, তাহলে এই অংশগুলো নেগেটিভ হয়ে যাবে। তাহলে ডিপ্লেশন লেয়ার আরো চওড়া হয়ে যাবে। তাহলে ডিপ্লেশন লেয়ার আগে এতটুকু ছিল, এখন আরো চওড়া হয়ে গেল।
তাহলে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, কোনো কারেন্ট এর ভিতর দিয়ে প্রবাহিত হবে না। যেহেতু কারেন্ট প্রবাহিত হবে না, তাই রিভার্স বায়াসে এই ডায়োড আসলে কারেন্টকে ব্লক করে দেয় বা থামিয়ে দেয়। যেহেতু কারেন্টকে ব্লক করে দেয়, তাই রিভার্স বায়াসকে আমরা কাজে লাগাতে পারি রেকটিফায়ার হিসেবে। তাহলে এই ডায়োড ফরওয়ার্ড বায়াসে কারেন্ট যেতে দেয়, রিভার্স বায়াসে কারেন্ট যেতে দেয় না। যেহেতু যেতে দেয় না, তাই আমরা এটা দিয়ে কারেন্ট ব্লক করে ফেলতে পারি। তাহলে এই ডায়োড ইউজ করে আমরা চাইলে একটি রেকটিফায়ার তৈরি করে ফেলতে পারি। তাহলে দেখো, আমি এখন একটি সার্কিট আঁকছি এবং এখান থেকে তোমাদেরকে কিছু প্রশ্ন করব, তোমরা অ্যানসার দিতে পারো কিনা। আমি একটি ডায়োডের সিম্বল এঁকে নিচ্ছি। এটা হচ্ছে একটি ডায়োডের সিম্বল। এটি একটি ডায়োডের সিম্বল। এই পাশের অংশটা পি টাইপ এবং এই পাশের অংশটা এন টাইপ। এটা একটা ডায়োডের সিম্বল। এটা হচ্ছে আমাদের ডায়োড। ডায়োড। এবার আমি একটি ছবি আঁকছি। তোমরা কমেন্টে আমাকে জানাবে কি হবে এই সার্কিটে। এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং এটা ব্যাটারির নেগেটিভ প্রান্ত। এখানে আমি অনেকগুলো ডায়োড সংযুক্ত করব। দেখো কিভাবে। আমি একটি ডায়োড নিচ্ছি এরকম করে, একটি ডায়োড নিচ্ছি এরকম করে, এবং আরো দুইটি ডায়োড নিচ্ছি পিছাপিছি এরকম। এবং এই ডায়োডগুলোর সাথে আমি একটা করে বাল্ব কানেক্ট করব। এটি একটি বাল্ব, এখানে একটি বাল্ব এবং এখানে আরেকটি বাল্ব। এই তিনটি বাল্ব এভাবে ডায়োডগুলোর সাথে কানেক্টেড এরকম। এই বাল্বগুলোর আমি নাম দিয়ে দিচ্ছি। এই বাল্বটির নাম এ, এর নাম বি এবং এর নাম সি। তোমরা আমাকে কমেন্টে জানাও যে কোন কোন বাল্ব জ্বলে উঠবে এবং কোন কোন বাল্ব নিভে থাকবে। তাহলে আমি যে সার্কিটটি এঁকে দিলাম, এই সার্কিটটি দেখে আমাকে এখন জানাও এ, বি এবং সি এর মধ্যে কোন কোন বাল্ব জ্বলে উঠবে এবং কোন কোন বাল্ব নিভে থাকবে। তাহলে এটা তোমরা চিন্তা করতে করতে আমি একটু মনে করিয়ে দেই। পি এর সাথে যখন পজিটিভ থাকে তখন ফরওয়ার্ড বায়াস হয়, এবং এন এর সাথে যখন নেগেটিভ থাকে ফরওয়ার্ড বায়াস। যদি পি এর সাথে নেগেটিভ, এন এর সাথে পজিটিভ থাকে তখন হয় রিভার্স বায়াস। ফরওয়ার্ড বায়াসে ডায়োডের ভেতর দিয়ে কারেন্ট যায় এবং রিভার্স বায়াসে ডায়োডের ভিতর দিয়ে কোনো কারেন্ট যায় না। তাহলে রিভার্স বায়াসে ও কারেন্টটাকে ব্লক করে দেয় এবং ফরওয়ার্ড বায়াসে কারেন্টটাকে পাস করতে দেয়। তাহলে এই চিত্র দেখে বলো কোন কোন বাল্ব জ্বলবে এবং কোন কোন বাল্ব জ্বলবে না। আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ নাইম হাসান, তুমি কমেন্ট করেছো এ এবং সি জ্বলবে, এবং দেখতে পাচ্ছি সুতনু তুমি অ্যান্সার করেছো এ জ্বলবে। সাইদ লিখেছো বি নিভে থাকবে। আয়েশা লিখেছো এ জ্বলবে। সুহান লিখেছো এ সি জ্বলবে। অর্থাৎ তোমরা অনেকেই লিখেছো এ সি জ্বলবে, আর কেউ কেউ লিখেছো শুধু এ জ্বলবে এবং বি জ্বলবে। এটা হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি একজন লিখেছো বি জ্বলবে। এবার আমি অ্যান্সারটা বলে দিই। দেখো, ডায়োডের এটা হচ্ছে পি টাইপ, এটা হচ্ছে পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ। সুতরাং এই ডায়োডটি ফরওয়ার্ড বায়াসড, এই ডায়োডটি ফরওয়ার্ড বায়াসড। সো এই লাইটটি জ্বলে উঠবে। সুতরাং এ জ্বলবে, এটা সঠিক উত্তর। এবার বি তে আসি। এটা এন, এটা পি, তাহলে এই ডায়োডটি রিভার্স বায়াসড। সুতরাং এটা রিভার্স, সুতরাং বি না। এবার সি তে আসি, দেখা যাক সি তে কি হয়। সি তে এই কারেন্ট যখন দেখবে যে এখানে রিভার্স বায়াস, এই ব্রাঞ্চে কোনো কারেন্ট যাবেই না, কারণ এই প্রথম ডায়োড, বাল্ব এবং দ্বিতীয় ডায়োড এরা সবাই সিরিজ কানেকশনে কানেক্টেড। যেহেতু সিরিজ কানেকশনে একটা বন্ধ, সুতরাং বাকিরাও বন্ধ হয়ে যাবে। যেহেতু বাকিরাও বন্ধ হয়ে যাবে, তাই এই সি বাল্বটি জ্বলবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে শুধুমাত্র এ জ্বলবে। অ্যান্সারটি হচ্ছে শুধুমাত্র এ জ্বলবে। যারা যারা শুধুমাত্র এ অ্যান্সার দিয়েছো তোমাদের উত্তর সঠিক, এবং যারা এ সি অ্যান্সার দিয়েছিলে তারা নিশ্চয়ই এবার বুঝতে পারছো কেন সি বাল্বটি জ্বলবে না।
তাহলে যারা যারা সঠিক উত্তর দিতে পেরেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সঠিক উত্তর দিতে পারোনি তারা এখন একটু চিন্তা করে দেখো কেন এই সি বাল্বটি জ্বলবে না। এবার আমরা সত্যি সত্যি একটি ডেমনস্ট্রেশনে যাচ্ছি যে আসলেই ফরওয়ার্ড বায়াসে যে কারেন্ট যায় এবং রিভার্স বায়াসে যে কারেন্ট যায় না। দেখো আমাদের এখানে একটি ব্যাটারি আছে, এই লালটি হচ্ছে ব্যাটারির পজিটিভ এবং এই কালোটি হচ্ছে ব্যাটারির নেগেটিভ। এবার আমরা একটি ডায়োড দেখাতে যাচ্ছি, এই যে একটি ডায়োড, এই ডায়োডটি এমন ভাবে কানেক্টেড, দেখো এটা হচ্ছে আমাদের একটি ডায়োড। এই ডায়োডটি দেখতে এরকম গায়ে কালো রং করা এবং এক জায়গায় একটু সিলভার কালার করা, এটা হচ্ছে আমাদের এই ডায়োডটি। এই ডায়োডের এই পাশটা হচ্ছে এন টাইপ এবং এই পাশটা হচ্ছে পি টাইপ। তাহলে এই ডায়োডে এদিক থেকে এদিকে পি থেকে এন এর দিকে কারেন্ট যাবে এবং উল্টা দিকে কারেন্ট যাবে না। তাহলে একটু খেয়াল কিভাবে বিদ্যুৎ প্রবাহিত হয়। তাহলে আমি প্রথমে এই মোটরটি দেখাচ্ছি। এই মোটরে তুমি কারেন্ট দাও না কেন, মোটর ঠিকই ঘুরবে। এবার আমি একটি ডায়োড নিয়ে এর সাথে পজিটিভের সাথে কানেক্ট করলাম, এন টাইপকে আমি পজিটিভের সাথে কানেক্ট করলাম। যেহেতু রিভার্স বায়াসে অবস্থিত, যেহেতু এই ডায়োডটি এখন রিভার্স বায়াসে অবস্থিত, তাহলে কিন্তু এই মোটরটি ঘোরার কথা না। তাহলে দেখো রিভার্স বায়াস ডায়োডটি দিয়ে আমি মোটরটি ঘোরানোর চেষ্টা করছি এবং মোটর ঘুরছে না, কারণ রিভার্স বায়াসে এর ভেতর দিয়ে কারেন্ট যেতে পারে না। যেহেতু পারে না তাই মোটর ঘুরছে না। এবার আমি ডায়োডটিকে ঘুরিয়ে ফরওয়ার্ড বায়াস করে দিব। যদি ফরওয়ার্ড বায়াস করে দেই তার ভেতর দিয়ে কারেন্ট যাওয়ার কথা এবং মোটরটি ঘুরে ওঠার কথা। তাহলে দেখো আমি এখন মোটরটি রেখে এই ডায়োডটিকে ফরওয়ার্ড বায়াস করে দিচ্ছি। আমি কানেকশনটা খুলে নিচ্ছি। কানেকশনটা খুলে আমি নেগেটিভটা দিয়ে দিলাম এন টাইপে এবং পজিটিভটা দিয়ে দিলাম পি টাইপে। দেখো ফরওয়ার্ড বায়াস দেওয়ার সাথে সাথে এই মোটরটি ঘুরে উঠছে। এন্ড মোটরটি যে ঘুরছে সেটা দেখানোর জন্য আমি মোটরের গায়ে একটি রেজিস্ট্যান্স বেঁধে দিলাম। তাহলে দেখো দেখতে পাচ্ছ মোটরটি ঘুরছে। তাহলে এই যে ডায়োডটি এখন ফরওয়ার্ড বায়াস হওয়ার ফলে তার ভেতর দিয়ে ঠিকই কারেন্ট যাচ্ছে এবং মোটরটি ঘুরে উঠছে। এর আগে রিভার্স বায়াস ছিল, তখন কিন্তু মোটরটি ঘুরছিল না। তাহলে একটু খেয়াল করো, আমি আবার বলছি, আমি যদি এই ডায়োডটিকে রিভার্স বায়াসে কানেক্ট করি, যেমন এখন এই ডায়োডটি রিভার্স বায়াস কানেকশনে আছে কারণ এন টাইপের সাথে ওর পজিটিভ প্রান্ত কানেক্টেড, তাহলে এখন রিভার্স। দেখো রিভার্সে কারেন্ট যায় না এবং মোটরটি ঘুরতে পারে না। আর যদি আমি এখন ফরওয়ার্ড বায়াস দেই তাহলে মোটরটি ঠিকই ঘুরতে পারবে। দেখো আমি এখন পি এর সাথে পজিটিভ এবং এন এর সাথে নেগেটিভ কানেক্ট করা মাত্রই মোটরটি ঘুরতে পারছে। তাহলে এর দ্বারা প্রমাণিত হয়ে গেল যে ডায়োড ফরওয়ার্ড বায়াসে কারেন্ট যেতে দেয় এবং রিভার্স বায়াসে কারেন্ট যেতে দেয় না। তাহলে আমরা এখন ডায়োড থেকে চলে যাচ্ছি রেকটিফায়ারে। আমরা ডায়োড দিয়ে রেকটিফায়ার তৈরি করতে পারবো। রেকটিফায়ার মানে হচ্ছে একমুখী কারক। আমরা এসি থেকে ডিসি তৈরি করতে পারবো। কিভাবে? ধরা যাক এই হচ্ছে আমাদের একটি এসি সোর্স। এখানে এসি সোর্স, এই এসি সোর্স থেকে কারেন্ট আসলো। একটি ডায়োডের মাধ্যমে আমরা এই কারেন্টটিকে রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে নিয়ে গেলাম। তাহলে আমরা তো সবাই জানি সাধারণত এসি সোর্স থেকে কারেন্টটা কিভাবে আসে। সাইনোসয়েডাল ওয়েভের মতো এই রকম করে কারেন্ট আসে। কিন্তু এসি সোর্স কিন্তু একরকম থাকে না, অর্থাৎ একবার উপরে পজিটিভ একবার নেগেটিভ, পর মুহূর্তেই চেঞ্জ হয়ে আবার এটা নেগেটিভ হয়ে যায়, এটা পজিটিভ হয়ে যায়। তাহলে এরকম করে বারবারে পজিটিভ নেগেটিভ চেঞ্জ হতে থাকে। তাহলে ধরা যাক এই মুহূর্তে আমাদের এসি সোর্সটি এরকম, অর্থাৎ এটা পজিটিভ, উপরেরটা পজিটিভ নিচেরটা নেগেটিভ।
যদি উপরেরটা পজিটিভ এবং নিচেরটা নেগেটিভ হয় তাহলে এই যে খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের ডায়োডের পি টাইপ, এটা আমাদের ডায়োডের এন টাইপ। তাহলে এখন পজিটিভ এবং নেগেটিভ যদি এরকম করে থাকে তাহলে এই পজিটিভ প্রান্ত এসে দেখবে এটা পি এর সাথে কানেক্টেড, নেগেটিভ প্রান্ত এসে দেখবে এটা এন এর সাথে কানেক্টেড। তাহলে ডায়োডটা এখন ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস মানে এর ভিতর দিয়ে তখন কারেন্ট যাবে। যদি কারেন্টটা যায় তাহলে আউটপুটে আমরা এই কারেন্টটাকে পাবো। তাহলে এই যে ফরওয়ার্ড বায়াসে কারেন্ট যাচ্ছে। এরপর যখন রিভার্স বায়াস হয়ে যাবে, অর্থাৎ এই এসি সোর্সের নিচের প্রান্ত পজিটিভ, উপরের প্রান্ত নেগেটিভ এরকম হয়ে যাচ্ছে, তাহলে এই নেগেটিভ এসে দেখবে পি টাইপের সাথে কানেক্টেড এবং পজিটিভ এসে দেখবে এন টাইপের সাথে কানেক্টেড। তাহলে তখন এই ডায়োডটা কিন্তু রিভার্স বায়াস হয়ে যাবে, তখন ফরওয়ার্ড না হয়ে হয়ে যাবে রিভার্স। এবং রিভার্স বায়াসে কিন্তু কোনো কারেন্ট যায় না, তাহলে এই অংশটাতে আমরা কোনো কারেন্ট পাবো না। এরপর আবার ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে, একবার এটা ছিল, তারপর এটা, তারপর আবার এটা হয়ে যাবে, তখন আবার ফরওয়ার্ড বায়াস, তখন আবার এর ভিতর দিয়ে কারেন্টটা যাওয়া শুরু করবে। তাহলে আমি কিন্তু নিচের অংশটুকু আর এখানে পাচ্ছি না, দেখো এটা পাচ্ছি এখানে, কিন্তু এটা এখানে পাচ্ছি না, আবার এটাকে এখানে পাচ্ছি। তাহলে কারেন্ট কিন্তু বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে না। ধরা যাক এক্স অ্যাক্সিসের উপরে মানে কারেন্ট এদিকে যায়, আর এক্স অ্যাক্সিসের নিচে মানে কারেন্ট এদিকে যায়, আবার এক্স অ্যাক্সিসের উপরে মানে কারেন্ট এদিকে যায়। তাহলে এখানে যদি আমি দেখি, দেখা যাচ্ছে কারেন্টটা কিছুক্ষণ এদিকে গেল, তারপর গেলই না, তারপর আবার কিছুক্ষণ এদিকে গেল। তাহলে কারেন্টটা একমুখী হয়ে যাচ্ছে। এভাবে রেকটিফায়ার দিয়ে এই এসি কারেন্টটাকে ডিসি করে ফেলা যায়, এভাবে এসি কে ডিসি করে ফেলা যায়। এরপর আমরা অন্য আরেকটি সার্কিট দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে আরেকটি রেকটিফায়ার, সেখানে অর্ধেক বাদ পড়ে যায় না, সেটাকেও ব্যবহার করা যায়। তাহলে দেখো আমরা এখন যে রেকটিফায়ারটি দেখতে যাচ্ছি তার নাম হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। এর নাম হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। ব্রিজ রেকটিফায়ারে 4টি ডায়োড দরকার হয় আমাদের। ব্রিজ রেকটিফায়ার তৈরি করতে আমাদের 4টি ডায়োড দরকার হয়। একটু আগে একজন প্রশ্ন করেছো আমাদের এই গ্রাফে এই উপরের অংশটা, এই ওয়েভটা কি মিন করে। এটা হচ্ছে আমাদের এসি ইনপুট। এই গ্রাফটা হচ্ছে আমাদের এসি ইনপুট। আমি দেখতে পাচ্ছি রামিসা প্রশ্ন করেছো এই প্রথম গ্রাফটি কি মিন করে। এটা আমাদের এসি ইনপুট, আর এই গ্রাফটি হচ্ছে আমাদের ডিসি আউটপুট। এই গ্রাফটি হচ্ছে আমাদের আউটপুট কারেন্ট। এটা ইনপুট কারেন্টের গ্রাফ, এটা আউটপুট কারেন্টের গ্রাফ। ইনপুট কারেন্ট মানে হচ্ছে এই এসি সোর্স যেরকম করে জেনারেট করে ভোল্টেজ, সেই রকম করে গ্রাফটা এরকম হয়, আর আউটপুটে এসে অর্থাৎ এই ডায়োড দেওয়ার পর এইরকম হয়ে যায় গ্রাফটা, অর্থাৎ একমুখী হয়ে যায়। এবারে আমরা ব্রিজ রেকটিফায়ার তৈরি করতে যাচ্ছি। ব্রিজ রেকটিফায়ার তৈরি করতে আমাদের লাগবে 4টি ডায়োড। এরকম 4টি ডায়োড আমাদের দরকার হবে। আমি এই ডায়োডগুলোর নাম্বার দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ডায়োড নাম্বার 1, এটা ডায়োড নাম্বার 2, এটা 3, এটা 4। এবার এটাকে আমরা কানেক্ট করব এসি সোর্সের সাথে এভাবে, এই রকম করে। আর এখানে থাকবে আমাদের লোড রেজিস্ট্যান্স আর। এখন আমি তোমাদেরকে একটি প্রশ্ন করতে যাচ্ছি, তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে একটু দেখো, ব্রিজ রেকটিফায়ারটা আমি একটু এক্সপ্লেইন করতে যাচ্ছি কিভাবে কাজ করে এবং এটা কোথায় কোথায় ব্যবহার করা হয়। তাহলে তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো এবং উত্তর দাও। তাহলে একটু খেয়াল করো, আমি যখন এই এসি সোর্সের সাথে এই ব্রিজ রেকটিফায়ারটি কানেক্ট করব, তখন এসি সোর্সের এই মাথা মনে করো পজিটিভ এবং এই মাথা এখন নেগেটিভ। এটাকে আমরা বলছি পজিটিভ হাফ সাইকেল। পজিটিভ হাফ সাইকেল। তাহলে এটা হচ্ছে আমাদের ইনপুট এসি গ্রাফ। ইনপুট এসি গ্রাফ, এটা হচ্ছে এসি ইনপুট। এসি ইনপুট।
তাহলে আউটপুটে কি আসবে সেটা আমি জানতে চাই। আউটপুটে কি আসবে এটা আমি এখান থেকে বের করতে চাই। তাহলে আমি তোমাদেরকে একটি প্রশ্ন করছি, খেয়াল করো। এই চিত্র অনুযায়ী কোন কোন ডায়োড ফরওয়ার্ড বায়াস এবং কোন কোন ডায়োড রিভার্স বায়াস? এই প্রশ্নটির উত্তর দাও। কোন কোন ডায়োড ফরওয়ার্ড বায়াস এবং কোন কোন ডায়োড রিভার্স বায়াস? উত্তর দাও। এবং আমি এখানে দেখতে পাচ্ছি নাইম হাসান এবং মাসুদ রানা প্রশ্ন করেছো দুইটি ডায়োড নিলে হবে কিনা। দুইটি ডায়োড দিয়েও ফুল ওয়েভ রেকটিফায়ার তৈরি করা যায়, কিন্তু সেক্ষেত্রে আমাদের একটি ট্রান্সফরমার দরকার হয়। কিন্তু এখানে কোনো ট্রান্সফরমার ব্যবহার করা হয়নি, বরং 4টি ডায়োড ব্যবহার করা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি জহিরুল ইসলাম হৃদয়, তুমি অ্যান্সার করেছো 1 and 4 will be forward biased। হ্যাঁ, 1 এবং 4 ফরওয়ার্ড বায়াস হবে এবং 2 এবং 3 হবে রিভার্স বায়াস। এছাড়া আরো অনেকে অ্যান্সার করেছো, মিরাজ এবং আরিফ হোসেন, তোমরা অ্যান্সার করেছো 1 এবং 4 ফরওয়ার্ড বায়াস হবে। তোমাদের অ্যান্সার সঠিক। এই অবস্থায় 1 এবং 4 ফরওয়ার্ড বায়াস হবে এবং তাদের ভিতর দিয়ে কারেন্ট যাবে। তাহলে এই কারেন্টটা এদিক থেকে এসে ফরওয়ার্ড বায়াসের ভিতর দিয়ে যাবে, রিভার্স বায়াসের ভিতর দিয়ে কিন্তু যাবে না। ফরওয়ার্ড বায়াসের ভিতর দিয়ে যাবে, তারপর এই রেজিস্টরের ভিতর দিয়ে এই দিকে যাবে, তারপর এই 4 নাম্বার ডায়োডের ভিতর দিয়ে এই দিক দিয়ে চলে আসবে। তাহলে আমি যে কারেন্টটা এখানে পাবো সেই কারেন্টটা প্রবাহিত হচ্ছে 1 এবং 4 নাম্বার ডায়োডের ভিতর দিয়ে। এরপর একটু পরে কানেকশনটা উল্টো হয়ে যাবে। কানেকশনটা উল্টো হয়ে গেলে এই উপরের অংশটা হয়ে যাবে মাইনাস এবং নিচের অংশটা হয়ে যাবে প্লাস। যদি উপরের অংশটা মাইনাস হয়ে যায়, নিচের অংশটা প্লাস হয়ে যায়, তখন কিন্তু 1 আর 4 রিভার্স বায়াস হয়ে যাবে আর 2 আর 3 হয়ে যাবে ফরওয়ার্ড বায়াস। 1 আর 4 তখন হয়ে যাবে রিভার্স বায়াস, 2, 3 হয়ে যাবে ফরওয়ার্ড বায়াস। 2, 3 যদি ফরওয়ার্ড বায়াস হয় তখন কারেন্টটা কিন্তু এদিক দিয়ে যাবে, এই দিক দিয়ে এসে তারপর এই দিক দিয়ে পাস করে তারপরে এদিক দিয়ে চলে যাবে। তাহলে এই নিচের অংশটা পজিটিভ থাকলে কারেন্ট এদিক দিয়ে এসে এইভাবে গিয়ে রেজিস্ট্যান্সের ভেতর একই দিকে গিয়ে আবার ফিরে আসে। তার মানে পজিটিভ হাফ সাইকেল হোক কি নেগেটিভ হাফ সাইকেল, দুই ক্ষেত্রেই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে একই দিকে কারেন্ট যায়। যেহেতু একই দিকে কারেন্ট যায়, তাহলে এই কারেন্টটাও আমি উপরেই আঁকবো, কিন্তু এটা যাচ্ছে 2 এবং 3 নাম্বার ডায়োডের ভিতর দিয়ে। তাহলে তারপর আবার পরের সাইকেলে যাবে 1 এবং 4 নাম্বার ডায়োডের ভিতর দিয়ে, তারপর আবার 2, 3। তাহলে 1, 4, 2, 3, 1, 4, 2, 3 এরকম করে যেতে থাকবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা দ্বিমুখী কারেন্ট ছিল, অর্থাৎ কারেন্টটা একবার এদিকে যেত, আবার এদিকে যেত, আবার সামনের দিকে যেত, আর এখানে কারেন্টটা কেবল একই দিকে যাচ্ছে। তাহলে কারেন্টটা এখন একমুখী হয়ে গেল। তাহলে এটা হচ্ছে একটা ফুল ব্রিজ রেকটিফায়ার। এটা বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। যেমন ধরা যাক তোমার বাসার যে টেলিভিশন, তার সকেটটি তুমি যেভাবেই কানেক্ট করো না কেন টিভিটি ঠিকমতো চলতে পারে। তাহলে তুমি যেভাবেই কানেক্ট করো না কেন টিভির ভিতর দিয়ে একই দিকে কারেন্ট যায়। সেখানে এরকম একটি ব্রিজ রেকটিফায়ার থাকে। তাই তুমি সকেটটাকে এভাবে লাগাও আর এভাবে লাগাও, যেভাবেই কানেক্ট করো না কেন টিভির ভিতর দিয়ে একই দিকে কারেন্ট যায় আর টিভি ঠিকমতো চলতে পারে। তাহলে এটা ছিল ব্রিজ রেকটিফায়ারের একটি প্র্যাকটিক্যাল ইউজ। তাহলে আমরা হচ্ছে এরকম করে সেমিকন্ডাক্টর ডায়োড দিয়ে রেকটিফায়ার তৈরি করে ফেলতে পারি। একজন প্রশ্ন করেছো হাফ সাইকেল কি? আমি দেখতে পাচ্ছি মাসুদ রানা জিজ্ঞেস করেছো হাফ সাইকেল কি। দেখো, এখান থেকে এই পর্যন্ত একটা ফুল সাইকেল বা একটি পূর্ণ স্পন্দন বলতে পারি আমরা। এইটুকু হচ্ছে এসি কারেন্টের একটা ফুল রোটেশন মেইন করে। তাহলে এর অর্ধেককে আমরা বলবো হাফ সাইকেল আর এই পুরোটুকুকে বলবো আমরা ফুল সাইকেল। তাহলে এইটুকু একটা হাফ সাইকেল, এইটুকু একটা ফুল সাইকেল, আবার এটা একটা হাফ সাইকেল, এরপরে আরেকটা হাফ সাইকেল আসবে। তাহলে একটা হাফ সাইকেল আর একটা হাফ সাইকেল মিলে একটা ফুল সাইকেল তৈরি হয়। তাহলে শুধু এইটুকু একটা হাফ সাইকেল আর দুইটা মিলে তৈরি হবে একটা ফুল সাইকেল। এরপরে আমরা ট্রানজিস্টরে যাচ্ছি। ট্রানজিস্টর আমরা দুই রকম তৈরি করতে পারবো। আমরা ট্রানজিস্টর তৈরি করতে পারবো NPN এবং PNP। NPN এরকম তৈরি করতে পারবো, আবার PNP এরকম ট্রানজিস্টর তৈরি করতে পারবো। ট্রানজিস্টরের একটা টার্মিনালকে বলা হয় এমিটার, একটাকে বলা হয় বেজ, আর একটাকে বলা হয় কালেক্টর।
পিএনপিরও একটা এমিটার, একটা বেজ এবং একটা কালেক্টর। এবং এগুলোর সার্কিট সিম্বলগুলো হচ্ছে এরকম, তিনটা দাগ দিয়ে তিনটা টার্মিনালকে বোঝানো হয়। ধরা যাক এটা কালেক্টর, এটা বেজ, এটা এমিটার। এমিটারে একটা তীর চিহ্ন দিতে হয়। তাহলে দেখা যাচ্ছে এখানে এনপিএন এ এটা এন, এটা পি, এটা আবার এন। কারেন্ট প্রবাহিত হয় পি থেকে এন এর দিকে, তাই এমিটারের তীর চিহ্নটা পি থেকে এন এর দিকে হবে। তাহলে তীর চিহ্ন বাইরে হলে আমরা বুঝে ফেলবো এটা একটা এনপিএন ট্রানজিস্টর। আর যদি পিএনপি ট্রানজিস্টর হয় তখন এই টার্মিনালগুলোর নাম সেম থাকবে, কালেক্টর, বেজ, এমিটার সবই সেম থাকবে। কিন্তু যেহেতু এবার এটা পি, মাঝেরটা এন এবং বাইরেরটা আবার পি, তাই কারেন্ট প্রবাহিত হবে পি থেকে এন এর দিকে, অর্থাৎ ভেতরের দিকে। তাহলে তীর চিহ্ন দেওয়াটা সবসময় এমিটার, আর ভেতরে তীর চিহ্ন হলে সেটা একটা পিএনপি ট্রানজিস্টর, এবং বাইরের দিকে তীর চিহ্ন হলে সেটা একটা এনপিএন ট্রানজিস্টর। তাহলে একটু খেয়াল করে দেখো, পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরের সার্কিট সিম্বলটা এরকম। এবার আমরা সত্যি সত্যি দেখতে যাচ্ছি একটি ট্রানজিস্টর কিভাবে সুইচ হিসেবে কাজ করতে পারে। তাহলে দেখো, আমরা এখন এক্সপ্লেইন করব কিভাবে একটি ট্রানজিস্টর সুইচ হিসেবে কাজ করতে পারে। আমি উদাহরণটি দেওয়ার জন্য একটি এনপিএন ট্রানজিস্টর নিচ্ছি। চাইলে পিএনপি ট্রানজিস্টর দিয়েও তোমরা কাজ করতে পারো। দেখো, এটা একটা এনপিএন ট্রানজিস্টর। এটা হচ্ছে আমাদের এমিটার, এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে কালেক্টর। তাহলে এবার সবাই খুব ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনো। এখানে দুইটি জাংশন তৈরি হচ্ছে। জাংশন মানে হচ্ছে সংযোগ স্থল। এই এনপি এর মধ্যে একটি সংযোগ স্থল এবং এই পিএন এর মধ্যে আরো একটি সংযোগ স্থল। তাহলে এখানে দেখো, এই এনপিএন এই ট্রানজিস্টরটাতে দুইটি জাংশন, এবং এই ধরনের ট্রানজিস্টরকে বলা হয় বিজেটি বা বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এটিকে বলা হয় বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এবার একটু খেয়াল করে দেখো, এই যে এন টাইপ বা এমিটার, এমিটারকে অত্যন্ত বেশি ডোপিং করা হয়। তাহলে এমিটারে ইলেকট্রনের ঘনত্ব থাকে অনেক বেশি। আর মাঝখানে যে পি বা বেজ, বেজকে ডোপিং করা হয় অনেক কম। এবং লাস্টের যে এন টাইপ বা কালেক্টর, তাকে ডোপিং করা হয় মডারেটলি বা মধ্যম পরিমাণে। এরকম করে ডোপিং করার পেছনে কিছু উদ্দেশ্য থাকে। সেটা হচ্ছে আমরা কালেক্টরের কারেন্টকে কন্ট্রোল করতে চাই এমিটারে একটা সিগন্যাল দিয়ে। তাহলে দেখো কি রকম করে এই জিনিসটা করা হয়। আমরা যদি এই কালেক্টরে একটা রেজিস্ট্যান্স লাগাই এবং তার সাথে একটি ব্যাটারিকে রিভার্স বায়াসে কানেক্ট করি, তাহলে এই কালেক্টরের ভিতর দিয়ে কোনো কারেন্ট এখন যাবে না। রিভার্স বায়াসে থাকার কারণে যেটা হবে, এই পজিটিভ প্রান্ত এই ইলেকট্রনগুলোকে টেনে নিয়ে আসবে এবং এই পজিটিভের কারণে এই ইলেকট্রনগুলো চলে এসে এখানে কিছু মাইনর পজিটিভ চার্জ তৈরি করবে, এবং এই মাইনর পজিটিভ চার্জগুলো নড়াচড়া করে না, যার ফলে এই সি বা কালেক্টরের ভিতর দিয়ে এখন কোনো কারেন্ট যাবে না। তাহলে এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যদি কারেন্ট না যায়, ওর দুই প্রান্তে বিভব পার্থক্য হবে 0, যেহেতু আমরা এখানে কোনো কারেন্ট পাবো না। তাহলে একটু খেয়াল করো, আমরা এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কোনো কারেন্ট এখন পাবো না। এবার আমরা যদি এর ভিতর দিয়ে কারেন্ট পেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা এর ভিতর দিয়ে এখন কারেন্ট পেতে চাইলে এই এমিটার বেজকে ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করতে হবে। যদি আমি এমিটার বেজকে ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করি, তাহলে দেখো কি হয়। ফরওয়ার্ড বায়াস মানে এন এর সাথে আসবে ব্যাটারির নেগেটিভ এবং পি এর সাথে আসবে ব্যাটারির পজিটিভ প্রান্ত। তাহলে এই নেগেটিভ পজিটিভ আমি কানেক্ট করে দিলাম। এরকম করে কানেক্ট করলে হবে, এখান থেকে কিছু ইলেকট্রন চলে আসবে। এখানে অলরেডি তো ইলেকট্রন ছিলই, এখানে ইলেকট্রনের ঘনত্ব আরো বেড়ে যাবে। কিন্তু যত ইলেকট্রন এখানে আসবে তার সবাই পি টাইপ দিয়ে এই বেজ থেকে পজিটিভে ফেরত আসতে পারবে না, কারণ বেজে হোলের সংখ্যা অনেক অনেক কম। তার মানে খুব ক্ষুদ্র একটা পরিমাণ কারেন্ট এই বেজ দিয়ে প্রবাহিত হবে। তাহলে এখানে যত ইলেকট্রন আসলো তার অল্প অংশ এদিক দিয়ে যাবে। ইলেকট্রন এদিকে যাওয়া মানে কারেন্ট তার উল্টো দিকে যাওয়া। তাহলে আমরা আইবি একটি বেজ কারেন্ট পাবো যার মান অত্যন্ত নগণ্য। তাহলে আইবি এর পরিমাণ নগণ্য। এরপর এখানে এমিটারে কিন্তু প্রচুর ইলেকট্রন আসলো।
ইলেকট্রন এদিকে আসা মানে কারেন্ট এদিকে প্রবাহিত হওয়া, এটা হচ্ছে আইই। আইই এর তুলনায় আইবি হবে নগণ্য। তাহলে এখানে যে প্রচুর ইলেকট্রন জমে ছিল তারা এখন কি করবে? দেখবে এখানে প্রচুর ইলেকট্রন জমে আছে এবং খুবই পাতলা একটি বেইজের অপর প্রান্তেই প্রচুর পরিমাণ পজিটিভ চার্জ জমে আছে। এই বেইজ আসলে অনেক পাতলা হয়, এমিটারের তুলনায় বেইজ প্রায় 50 ভাগের 1 ভাগ পাতলা হয়। তাহলে এত অল্প বাধা ডিঙিয়ে এই ইলেকট্রনগুলো লাফ দিয়ে কালেক্টরে চলে যাবে। তাহলে যেহেতু কালেক্টরে চলে যাবে, এখান থেকে ইলেকট্রন এমিট করলো, তাই ওর নাম এমিটার, এবং কালেক্টর যেহেতু তাকে খপ করে ধরে ফেললো, তাই ওর নাম আসলে কালেক্টর। তাহলে ইলেকট্রন যদি এদিকে জাম্প করে এবং এদিক দিয়ে চলে আসে, তাহলে আমরা বলতে পারি বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে উল্টা দিকে আইসি। তাহলে দেখো আইই যতটুকু কারেন্ট তার খুবই সামান্য পরিমাণ হচ্ছে আইবি, আর বেশিরভাগটাই চলে যায় কালেক্টর দিয়ে অর্থাৎ আইসি। তাহলে এই আইই না থাকলে আইসি থাকবে না, আইই থাকলে আইসি থাকবে। তাহলে এইভাবে আমি এমিটার কারেন্টের মাধ্যমে কালেক্টর কারেন্টটাকে কন্ট্রোল করতে পারি। তার মানে এই বেইজ এমিটারকে ফরওয়ার্ড বায়াস করলে কালেক্টরে কারেন্ট যায়, এবং বেইজ এমিটারকে ফরওয়ার্ড বায়াস না করলে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় না। তাহলে আরো একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আইবি এবং আইসি কারেন্ট প্রবেশ করে, আইই কারেন্ট নির্গত হয়। তাহলে আমি কিন্তু লিখতেই পারি কারশফের সূত্র থেকে আইই ইকুয়ালস আইবি প্লাস আইসি। আমি দেখতে পাচ্ছি অলরেডি মাসুদ রানা তুমি লিখে ফেলেছো আইই ইকুয়ালস আইবি প্লাস আইসি। তাহলে এই হচ্ছে আমাদের এনপিএন ট্রানজিস্টরের একটি কানেকশন। এই কানেকশনটাকে আমরা বলবো কমন বেইজ কানেকশন। কমন বেইজ কানেকশন। এই কমন বেইজ কানেকশনে যেটা হয় সেটা হচ্ছে বেইজটা দুই সার্কিটেই কমন। বেইজ থেকে এমিটারে একটা সার্কিট, বেইজ থেকে কালেক্টরে একটা সার্কিট, তাই কমন বেইজ। এই কমন বেইজ কানেকশনের যে গেইনটা হচ্ছে আউটপুট বাই ইনপুট। এটা হচ্ছে আমাদের এখানে আউটপুট, এটা হচ্ছে আমাদের আউটপুট, আর এটা হচ্ছে আমাদের ইনপুট। তাহলে এর গেইন আলফা ইকুয়ালস আইসি বাই আইই, অথবা তুমি লিখতে পারো ডেল্টা আইসি বাই ডেল্টা আইই। তাহলে এটা হচ্ছে আমাদের এই কমন বেইজ কানেকশনের কারেন্ট গেইন। তাহলে দেখো আলফা ইকুয়ালস আইসি বাই আইই, এই হচ্ছে আমাদের কমন বেইজ কানেকশনের কারেন্ট গেইন। তাহলে এবার আমরা অন্য আরেকটি সার্কিট দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে কমন এমিটার। আমরা এখন কমন এমিটার সার্কিট দেখব একটা। কমন এমিটার সার্কিটটাও একইভাবে কাজ করে, তাই আমি চিত্রটা এঁকে দিচ্ছি, তোমরা বুঝে নিতে পারবে। দেখো এই হচ্ছে আমাদের আরো একটা এনপিএন ট্রানজিস্টর, এনপিএন। এটা হচ্ছে আমাদের এমিটার, এটা বেইজ, এটা কালেক্টর। এবার আমরা আঁকতে যাচ্ছি কমন এমিটার সার্কিট। তাহলে এই কমন এমিটার সার্কিটে দেখো কি হয়। কমন এমিটার সার্কিটে আমরা এমিটারের সাথে বেইজের একটা সার্কিট তৈরি করব, আবার এমিটারের সাথে কালেক্টরের একটা সার্কিট তৈরি করব। তাহলে এমিটারের সাথে কালেক্টরের যে সার্কিটটা সেটাকে আমরা রিভার্স বায়াসে রাখবো। তাহলে কালেক্টরের সাথে পজিটিভ এন্ড কানেক্ট করলে সেটা রিভার্স বায়াস হয়ে যায়। তাহলে কালেক্টর রিভার্স বায়াস, কালেক্টরের ভিতর দিয়ে কারেন্ট যাবে না। আর এমিটার বেইজকে ফরওয়ার্ড বায়াসে রাখবো। তাহলে এই যে ফরওয়ার্ড বায়াসে রাখলাম, এমিটার বেইজকে ফরওয়ার্ড বায়াসে রাখলে তখন কালেক্টরের ভিতর দিয়ে কারেন্ট যায়। তাহলে এটা না থাকলে এর ভিতর দিয়ে কারেন্ট থাকবে না, এটা থাকলে এর ভিতর দিয়ে কারেন্ট থাকবে। তাহলে একটু খেয়াল করে দেখো কারেন্টের ডিরেকশন গুলো কোন দিকে হবে। এখানে আইসি হবে এই ট্রানজিস্টরের দিকে, এবং আইই হবে এই ট্রানজিস্টর থেকে বাইরের দিকে, এবং আইবি হবে ট্রানজিস্টরের ভেতরের দিকে। তাহলে এখানেও আমি একই সম্পর্ক পাবো, আইই ইকুয়ালস আইবি প্লাস আইসি। এটা হচ্ছে কমন এমিটার সার্কিট। দেখো এমিটার থেকে একটা সার্কিট কালেক্টরে গেল, আবার এমিটার থেকেই আরেকটা সার্কিট বেইজে গেল। তাহলে দুই সার্কিটেই এমিটারটা যেহেতু কমন, তাই এটাকে আমরা বলছি কমন এমিটার সার্কিট। তাহলে এই কমন এমিটার সার্কিটে আউটপুট কে, এটা হচ্ছে আমাদের আউটপুট। এবার এমিটার কারেন্টটা কিন্তু কমন, এটা কিন্তু ইনপুট না, ইনপুট হচ্ছে আইবি, এটা হচ্ছে আমাদের ইনপুট। তাহলে এই কমন এমিটার সার্কিটের গেইন বা বিটা ইকুয়ালস আইসি বাই আইবি, এটা।
তাহলে আইসি বাই আইবি এটা হচ্ছে কমন এমিটারের কারেন্ট গেইন। তাহলে কমন এমিটার সার্কিটকে আমরা নরমালি অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করি। তাহলে এখন আমরা দেখতে যাচ্ছি আলফা এবং বিটার সম্পর্ক। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা লিখেছিলাম আইই ইকুয়ালস আইসি প্লাস আইবি এবং আলফা ইকুয়ালস আমরা জানতাম আইসি বাই আইই এবং বিটা ইকুয়ালস আমরা জানতাম আইসি বাই আইবি। এই আলফার ভ্যালুটা টিপিক্যালি অনেক ছোট হয়, একের চেয়ে একটু ছোট হয়। তাহলে দেখো আইসি এবং আইই কিন্তু প্রায় কাছাকাছি। তাহলে একটু খেয়াল করে দেখো তো যে এর মানটা কত হতে পারে। আইই এর চেয়ে আইসি একটু কম, তাই এর ভ্যালু টিপিক্যালি এরকম হয় 0.99, 0.98 এরকম টাইপের হয়। আর বিটা এখানে দেখো আইসি কিন্তু বড়, আইবি কিন্তু অনেক ছোট। আইবি যেহেতু অনেক ছোট তাই আইসি বাই আইবি ভ্যালুটা হবে অনেক বেশি। তাহলে এই ভ্যালুটা টিপিক্যালি 50 থেকে 100-র মতো হয়। তাহলে এটা অনেক বড় ভ্যালু হয়। তাহলে আমরা এদের সম্পর্ক নির্ণয় করতে যাচ্ছি। তাহলে আমি উভয় পক্ষকে দেখো আইসি দিয়ে ভাগ করে নিচ্ছি। উভয় পক্ষকে আইসি দিয়ে ভাগ করলে হয় আইই বাই আইসি ইকুয়ালস 1 প্লাস আইবি বাই আইসি। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 বাই আলফা এবং এটাকে আমরা লিখতে পারি 1 বাই বিটা। এবার এখান থেকে আমি যদি আলফাকে এক পাশে রাখি তাহলে 1 বাই আলফা ইকুয়ালস আমি পাচ্ছি নিচে বিটা উপরে 1 প্লাস বিটা। তাহলে আলফা ইকুয়ালস আমি পাবো বিটা বাই 1 প্লাস বিটা। তাহলে এই হচ্ছে আমার একটি সমীকরণ, এই হচ্ছে আমার একটি সমীকরণ আলফা ইকুয়ালস বিটা বাই 1 প্লাস বিটা। আর এরপর আমি এখান থেকেই চাইলে আরো একটা সমীকরণ তৈরি করতে পারি। আমি 1 বাই বিটাকে রেখে লিখতে পারি 1 বাই আলফা মাইনাস 1। তাহলে সেটা হয়ে যাবে 1 মাইনাস আলফা বাই আলফা। তাহলে বিটা ইকুয়ালস হয়ে যাবে, উল্টে যাবে আলফা বাই 1 মাইনাস আলফা। তাহলে এই হচ্ছে আমার আরো একটি সমীকরণ। তাহলে এখন তোমাকে আমি একটি প্রশ্ন করি, তুমি উত্তর দাও। আমি একটি সাদা কাগজ নিচ্ছি। এই সাদা কাগজে আমি লিখলাম বিটা ইকুয়ালস 100, আলফা ইকুয়ালস কত? বিটা ইকুয়ালস 100, আলফা ইকুয়ালস কত? তাহলে এর উত্তরটা তোমরা বের করতে থাকো, এর উত্তরটা তোমরা বের করতে থাকো। আমি এর মধ্যে ক্যালকুলেশনটা করে দেখাই। নাইম হাসান লিখেছো যে 50 থেকে 200 পর্যন্ত হতে পারে। 50 থেকে 200 পর্যন্ত হতে পারে। হ্যাঁ, 200 পর্যন্ত হতে পারে। বাজারে নরমালি যেগুলো পাওয়া যায় সেগুলো 50 থেকে 100-র মধ্যেই পাওয়া যায়। খুঁজলে 200-ও তুমি পেতে পারো, বাট 50 থেকে 100 পর্যন্ত হচ্ছে কমন, খুব ইজিলি পাওয়া যায়। তাহলে বিটা যদি 100 হয় আলফার ভ্যালু কত হবে তোমরা বের করো। আমি এর মধ্যে এই অঙ্কটি করে ফেলছি, করে তোমাদেরকে দেখাচ্ছি। বিটা ইকুয়ালস 100 বলে দেয়া, আমাদের দরকার আলফা। আলফার মান হচ্ছে আলফা ইকুয়ালস বিটা বাই 1 প্লাস বিটা, তার মানে 100 বাই 101। আমরা যদি একটি ক্যালকুলেটরের সাহায্যে 100 বাই 101 বের করি তাহলে দেখো 100 ডিভাইডেড বাই 101 চলে আসবে 0.99। আমি দেখতে পাচ্ছি মাসুদ রানা, নীরব পাঠান, মাসুদ রানা লিখেছো, এরপর ফারজানা লিখেছো, সাব্বির খান লিখেছো, তোমরা লিখেছো যে 0.99। তাহলে এই আলফার ভ্যালুটা হচ্ছে 0.99। তোমাদের উত্তর সঠিক। যারা 0.99 অর্থাৎ সঠিক উত্তর দিতে পেরেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা এখন আমাদের লেকচারের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এখন একটি টাচ সুইচ তৈরি করব। তাহলে এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে ক্লাস করছিলে তারা এখন এই টাচ সুইচটি দেখে ফেলতে পারো। আমরা এই টাচ সুইচটি কিভাবে তৈরি করছি আমি আগে সার্কিটটা এঁকে নিয়ে দেখাচ্ছি। আমরা একটি এনপিএন ট্রানজিস্টর নিচ্ছি। এটা একটা এনপিএন ট্রানজিস্টর। তাহলে এটা হচ্ছে ওর কালেক্টর, এটা হচ্ছে এই এমিটারের সাথে আমরা একটি ছোট্ট রেজিস্ট্যান্সের সাহায্যে একটি এলইডি যুক্ত করে নিচ্ছি। এই রেজিস্ট্যান্সটা আমাদের এখানে 330 ওহম এবং এটা হচ্ছে এলইডির সিম্বল। এলইডি এক ধরনের ডায়োড, এর ভিতর দিয়ে কারেন্ট গেলে জ্বলে ওঠে। এখানে আমরা একটি ব্যাটারি কানেক্ট করে দিচ্ছি। আমাদের ব্যাটারিটা হচ্ছে 3 ভোল্টের ব্যাটারি, 3 ভোল্ট। আমরা এই ব্যাটারিটা এখানে কানেক্ট করে দিচ্ছি, কিন্তু এখনো এর ভিতর দিয়ে কারেন্ট যাবে না,
কারণ এটা হচ্ছে এন টাইপ, তারপর পি, তারপর আবার এন টাইপ। তাহলে এন এর সাথে পজিটিভ, তাহলে তো রিভার্স, তাহলে কারেন্ট যাবে না। কিন্তু কারেন্ট কখন যাবে? যখন বেজটাকে আমরা ফরওয়ার্ড বায়াস করব। যেহেতু বেজ ফরওয়ার্ড বায়াস করলে এর ভিতর দিয়ে কারেন্ট যাবে, তাহলে আমরা বেজকে ফরওয়ার্ড বায়াস করার একটা ব্যবস্থা করি। আমরা এখান থেকে একটা তার নিয়ে এসে এখানে রাখবো এবং বেজ থেকে একটা তার নিয়ে এসে এখানে রাখবো। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই টাচ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের টাচ পয়েন্ট। এই টাচ পয়েন্টে আমি যদি আঙ্গুল দিয়ে টাচ করি, আমার আঙ্গুলের ভিতর দিয়ে কিছু কারেন্ট বেজে যাবে, তাহলে আমি টাচ করলে এই এলইডিটা জ্বলে উঠবে, আর আমি টাচ না করলে এলইডি আর জ্বলবে না। তাহলে আমি টাচ করলেই এলইডি জ্বলবে, টাচ না করলে এলইডি জ্বলবে না। তাহলে এই সার্কিটটি আমরা এখন হাতে কলমে দেখতে যাচ্ছি। এই হচ্ছে আমাদের সেই সার্কিটটি। এখানে এই ছোট্ট কালোটা যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের ট্রানজিস্টর। ট্রানজিস্টরের উপরের পাটা হচ্ছে কালেক্টর, মাঝের পাটা হচ্ছে বেজ, নিচের পাটা হচ্ছে এমিটার। তোমরা অনেকেই এতদিন শুধুমাত্র বইয়ে ট্রানজিস্টরের ছবি বা সিম্বল দেখে এসেছো। এই হচ্ছে একটা সত্যিকারের ট্রানজিস্টর। তাহলে এটা কালেক্টর, মাঝেরটা বেজ, এটা এমিটার। এই রেজিস্ট্যান্সটা হচ্ছে এটা, এই রেজিস্টর, এই যে এখানে দেখতে পাচ্ছি 330, এবং এই এলইডিটা হচ্ছে এই লাল এলইডিটা। তাহলে আমরা চিত্রের সাথে এই সার্কিটটাকে মিলিয়ে নিলাম। এবার আমরা ব্যাটারি কানেকশন দিব। আমরা পজিটিভ এন্ডটাকে এই ট্রানজিস্টরের কালেক্টরের সাথে কানেক্ট করব। তাহলে এই পজিটিভ এন্ডকে আমরা ট্রানজিস্টরের কালেক্টরের সাথে কানেক্ট করলাম, এই এলইডির সাথে কানেক্ট করলাম। তাহলে দেখা যাচ্ছে এলইডি এখন জ্বলছে না, কারণ এখনো এই টাচ পয়েন্টে টাচ করা হয়নি। এই টাচ পয়েন্টে টাচ করলেই আমার আঙ্গুলের ভিতর দিয়ে কিছু কারেন্ট যাবে, বেজটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে এবং এলইডিটা জ্বলে উঠবে। তাহলে সবাই একটু খেয়াল করো, আমি এলইডিটি জ্বালানোর চেষ্টা করছি। এই দেখো, আমি টাচ করলাম এবং এলইডিটা জ্বলে উঠলো। টাচ না করলেই বন্ধ হয়ে যায়। আবার টাচ করলাম, এলইডি জ্বলে উঠলো। টাচ না করলেই বন্ধ হয়ে যায়। তাহলে একটু খেয়াল করো, আমি আবার টাচ করছি, এই দেখো, টাচ করলে এলইডি জ্বলে ওঠে, ছেড়ে দিলে এলইডি বন্ধ হয়ে যায়। আবার টাচ করলে এলইডি জ্বলে ওঠে, ছেড়ে দিলে বন্ধ হয়ে যায়। তাহলে দেখো, টাচ করলেই যেহেতু জ্বলে ওঠে, তাই এটা একটা টাচ সুইচ হয়ে গেল এবং ছেড়ে দিলে বন্ধ হয়ে যায়। তাহলে এরকম করে একটি ট্রানজিস্টরের সাহায্যে তুমি খুব ইজিলি একটি টাচ সুইচ তৈরি করে ফেলতে পারো। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা আজকের ক্লাসে ডায়োড এবং ট্রানজিস্টর নিয়ে আলোচনা করলাম এবং ট্রানজিস্টরের কারেন্ট গেইন আলফা এবং বিটা নিয়ে আলোচনা করলাম। তাহলে তোমরা এই ভিডিওটি চাইলে তোমাদের টাইমলাইনে শেয়ার করতে পারো এবং কমেন্টে তোমার বন্ধুদেরকে ট্যাগ করতে পারো, করলে তারাও তোমাদের সাথে এই ক্লাসটিতে জয়েন করতে পারবে এবং পরে তোমরা এ নিয়ে আলোচনা করতে পারবে। তাতে তোমাদের জ্ঞান আরো সমৃদ্ধ হবে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো।